জুমে আমাদের যে নেটওয়ার্ক জনিত সমস্যা, তার কারণে আজকেও জুমের মধ্যে ক্লাস নেওয়া হয় নাই। জুমের মধ্যে ক্লাস নিতে মারাত্মক সমস্যা হয়েছে। তো আগামীকাল থেকে অবশ্যই আমরা ফেসবুকে বা ইউটিউবে আমি একটা লাইভ দেখে আমি কোনটা সুবিধা হয় আমাদের জন্য। ফেসবুক না হলে ইউটিউবে লাইভ করতে পারি কিনা, যদি ইউটিউবে হয় তাহলে সুবিধা হয়, আর যদি না পারি তাহলে ফেসবুকে যদি লাইভ করি তাহলে অবশ্যই লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করার চেষ্টা করবা। ওকে, আজকের ক্লাসটা শুরু করে দিচ্ছি আমি। তো সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে কথা বলেছিলাম। আচ্ছা, আমি একটু বলি আবার। সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে সেই প্রক্রিয়া যেখানে আসলে চাপ এবং আয়তনের পরিবর্তনের গুণফলটা, মানে চাপ এবং আয়তনের যে গুণফলটা সেটা সবসময় ধ্রুবক থাকে। অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে এমন যে সমানভাবে উষ্ণ, অর্থাৎ যেখানে তাপমাত্রার পরিবর্তন হবে না। তাহলে আমরা জানলাম সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে আসলে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। ওকে, আসো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে একটা ব্যাপার আমরা সবসময় মনে রাখবো, সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ এবং আয়তনের যে গুণফল, চাপ এবং আয়তনের যে গুণফল সেটা হচ্ছে সবসময় ধ্রুবক। তো আমি যদি দুই বা ততোধিক ঘটনার জন্য এটাকে লিখি তাহলে হবে P1 V1 equals to P2 V2 equals to P3 V3 equals to ডট ডট ডট। অর্থাৎ যতগুলো সমষ্ণ প্রক্রিয়া হোক না কেন, সকল সমষ্ণ প্রক্রিয়ায় অবশ্যই এই চাপ এবং আয়তনের যে পরিবর্তন, এই পরিবর্তনের গুণফলটা সবসময় কি থাকবে? ধ্রুবক থাকবে। আচ্ছা, যতগুলো সমষ্ণ প্রক্রিয়া বলতে আমি একটু ক্লিয়ার করে দেই। ধরো একটা সমষ্ণ প্রক্রিয়া নিয়েছো তুমি, হ্যাঁ, সেখানে মনে করো চাপ ছিল 2 আর আয়তন ছিল 3। তো কিছুক্ষণ পরে এটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে চাপ হয়ে গেছে 3, আয়তন হয়ে গেছে 2। তো এটা একটা এই ঘটনা ছিল, এটা একটা এই ঘটনা। তাহলে এই ঘটনায় 2 3 ছিল, অর্থাৎ গুণফল ছিল 6। আবার কিছুক্ষণ পরে এই ঘটনা চেঞ্জ হয়ে গেছে এবং তখন 3 2 হয়ে গেছে, অর্থাৎ তাও গুণফল হচ্ছে 6। তো সব সময় এই যত ঘটনাই ঘটুক না কেন, মানে এই ঘটনা যতবারই ঘটুক না কেন, সব সময় চাপ এবং আয়তনের যে গুণফলটা সেটা সবসময় কি থাকবে? ধ্রুবক থাকবে। তাই এটাকে এইভাবে লেখা যায়। তাহলে সমষ্ণ প্রক্রিয়া থেকে ব্রিফ করে আমরা একটা ব্যাপারে জানলাম, একটা ব্যাপার পেলাম, সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা P1 V1 equals to ধ্রুবক লিখতে পারি। এটা হচ্ছে কোন প্রক্রিয়ার ক্ষেত্রে? সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। ওকে, P1 V1 equals to ধ্রুবক equals to P2 V2 এটা লিখে রাখা যায়। আচ্ছা, এবার চলে আসো আরেকটা প্রসেসে, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আচ্ছা, যে প্রক্রিয়ায় রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে সেই প্রক্রিয়াটা, যে প্রক্রিয়াটাই আসলে তাপমাত্রার পরিবর্তন ঘটে কিন্তু তাপের কোনো আদান প্রদান হয় না। এখানে বলা হয়েছে রুদ্ধ তাপ, অর্থাৎ তাপকে বন্ধ করে রাখা। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া তাপের আদান প্রদান ঘটবে না। তাহলে আমাকে যদি প্রশ্ন করে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি, আমি বলবো রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে আসলে তাপের কোনো আদান প্রদান ঘটে না। ওকে, ঠিক আছে। তো এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমরা আবার কয়েক ক্যাটাগরি সূত্র জানি, সেটা হচ্ছে এগুলো গত ক্লাসে করিয়েছিলাম। P1 V1 গামা ইকুয়ালস টু P2 V2 গামা, মানে ধ্রুবকটাকে আমি এইভাবে লিখতে পারি। আরেকটা ছিল T1 V1 গামা মাইনাস 1 T2 V2 গামা মাইনাস 1। আরেকটা ছিল T1 P1 1 by 1 minus gamma equals to T2 P2 1 by 1 minus gamma। তাহলে এই তিনটা সূত্র ছিল, এই তিনটা সূত্র দিয়ে আমাদের আসলে মূল অঙ্কগুলো হবে। তাহলে একটা প্রসেস বলেছি আমি সমষ্ণ প্রক্রিয়া, আর একটা প্রসেস বলেছি আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এবং গামাটা কি ছিল একটু বলে দেই। গামা ছিল সিপি বাই সিবি, অর্থাৎ স্থির চাপে মোলার আপেক্ষিক তাপকে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ দিয়ে ভাগ করলে আমরা গামার মানটা পেয়ে যাই। গামার মান আবার কয়েক ধরনের হয়। যদি এক পরমাণু বিশিষ্ট গ্যাস হয় গামার মান হচ্ছে 1.67, যদি দ্বি পরমাণু বিশিষ্ট গ্যাস হয় 1.4, আর যদি বহু পরমাণু বিশিষ্ট গ্যাস হয় 1.33। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা প্রসেস, অর্থাৎ দুটো প্রসেস সম্পর্কে আমরা জানলাম। একটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া আর একটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ওকে,
এবার আমরা সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজ সম্পর্কে জানবো। আসো, সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজ। ওকে, সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ। আচ্ছা, এটার একটা সূত্র আমি এখন বলবো, সেটা তোমরা মনে রাখবে। আমি এটা থিওরিটিক্যাল ব্যাখ্যা ইনশাআল্লাহ দিয়ে দিব, কারণ এটা থিওরিটা আলাদা বড়, আলাদাভাবে এটা ব্যাখ্যা করে আনতে হয়। আমি এটা পরবর্তীতে তোমাদেরকে জানাবো। সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ W = সূত্রটা খেয়াল করো, N R T ln V ইনিশিয়াল টু V ফাইনাল। হ্যাঁ, আচ্ছা, এখানে কোনটা কি আমি বলে দিচ্ছি। N হচ্ছে মোল সংখ্যা। তোমরা এটা কেমিস্ট্রিতে পড়েছো, কয় মোল গ্যাস আছে এটাই হচ্ছে মোল সংখ্যা। এটা বের করার আবার একটা সূত্র আছে, সেটা হচ্ছে স্মল m ডিভাইডেড বাই ক্যাপিটাল M, যেখানে m হচ্ছে গ্যাসের ভর আর ক্যাপিটাল M হচ্ছে আণবিক ভর। তাহলে আমরা বুঝলাম স্মল n এর মান হচ্ছে মোল সংখ্যা, এবং এটা বের করার সিস্টেম হচ্ছে স্মল m ডিভাইডেড বাই ক্যাপিটাল M। ওকে, তাহলে আমরা পেয়ে গেছি n এর ব্যাপারটা। আর কি আমরা বলে থাকি মোলার গ্যাস ধ্রুবক। আর কি আমরা বলে থাকি মোলার গ্যাস ধ্রুবক। কেমন? আচ্ছা, আর এর একটা ফিক্সড মান আছে, সেটা হচ্ছে 8.314 জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আর, এটা আমরা দশম অধ্যায়ে পড়ে আসছি। এটা একটা ফিক্সড মান আছে 8.314 জুল পার কেজি পার কেলভিন। ওকে, সরি, জুল পার মোল পার কেলভিন। ওকে, আচ্ছা, এবার আসি। তাহলে আমরা পেয়ে গেছি n এর মান, তারপর আমরা পেয়ে গেছি r এর মান। এরপর চলে আসি এখানে t এর মান। t হচ্ছে আমাদের তাপমাত্রা। আমি তো বলেই দিয়েছি যে সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রার মান কখনো চেঞ্জ হয় না, তাই t টা এখানে ফিক্সড। তবে আয়তনের চেঞ্জ হবে। এখানে দুটো আয়তন দেখতে পাচ্ছ, একটা হচ্ছে vi। vi মানে হচ্ছে প্রাথমিক। i দ্বারা আসলে বোঝায় এখানে ইনিশিয়াল। ইনিশিয়াল মানে হচ্ছে প্রাথমিক। কয় প্রকার শিয়াল আছে, তো ইনিশিয়াল হচ্ছে প্রাথমিক। vf মানে হচ্ছে শেষ, এটাকে আমরা বলতে পারি ফাইনাল। তাহলে আমরা বুঝলাম সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ বের করার জন্য সূত্র হচ্ছে এটা, W = nRT ln প্রাথমিক আয়তন শেষ আয়তন, অর্থাৎ ঘটনার শুরুতে আয়তন, আর vf হচ্ছে শেষ আয়তন। আর এই মানগুলো ড্রপ করে আমি সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজটা খুব সহজে বের করতে পারবো। ওকে, আচ্ছা, এটা দিয়ে আমি তোমাকে একটা ম্যাথ করানোর চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, আমি একটা ম্যাথ দিয়ে তোমাকে এটা করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায়, প্রশ্নটা আমার সাথে একটু লিখে ফেলো। সমষ্ণ প্রক্রিয়ায় T = 400 কেলভিন। সমষ্ণ প্রক্রিয়ায় T = 400 কেলভিন 4 মোল গ্যাস এর আয়তন V1 থেকে বৃদ্ধি পেয়ে V2 = 2V1 হলো। আমাকে বলছে কৃত কাজ কত। এটা হচ্ছে আমাদের সাস্ট 18-19 সেশনের প্রশ্ন। ওকে, তো এটা দিয়ে আমি শুরু করছি, সাস্ট 18-19 এর প্রশ্ন। আচ্ছা, তোমরা তো এই ম্যাথগুলোকে খুবই ভয় পাও, ভার্সিটির ম্যাথ তোমাদের মাথা থেকে। সাস্ট মানে তো বুঝছো, শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। কেমন? তো তোমরা স্বাভাবিক এই জিনিসগুলোকে একটু বেশি ভয় পাও। আচ্ছা, এবার এই ম্যাথটা আমরা সলভ করব। দেখো, সমষ্ণ প্রক্রিয়ায় বলে দিছে, তো সমষ্ণ প্রক্রিয়ায় যে সবসময় বলবে তার কোনো গ্যারান্টি নাই। তো সমষ্ণ প্রক্রিয়া না বলতে পারে, সমষ্ণ প্রক্রিয়া না বলে কিন্তু একটা কথা বলতে পারে, সেটা হচ্ছে হয়তো বলতে পারে আস্তে আস্তে, অথবা বলতে পারে ধীরে। আস্তে আস্তে যে কথা, ধীরে ধীরেও সে কথা, এবং সমষ্ণ প্রক্রিয়াও সে কথা। অর্থাৎ তুমি একটা কথা মনে রাখবা, সমষ্ণ প্রক্রিয়া ধীরে ধীরে হয়,
আস্তে আস্তে হয়। ঠিক আছে, মুছে ফেললাম। এখানে তো বলেই দিচ্ছে সমস্ত প্রক্রিয়া। ঠিক আছে, T equals to 400 কেলভিন। তাহলে আমি প্রথমে ডকুমেন্টগুলো অর্গানাইজ করে ফেলি। T equals to 400 কেলভিন। কয় মোল গ্যাস বলছে আমাকে? 4 মোল। তাহলে N equals to হচ্ছে 4 মোল। হ্যাঁ, আয়তন V1 থেকে বেড়ে গিয়ে 2V1 হয়েছে। ওকে, তাহলে আমরা লিখে ফেলি V1 ছিল, অর্থাৎ এটা হচ্ছে প্রাথমিক, ইনিশিয়াল। তাহলে ইনিশিয়াল হচ্ছে V1, আর বৃদ্ধি পেয়ে এত হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফাইনাল। তাহলে ফাইনালি হয়ে গেছে 2V1 শেষ। তাহলে সুন্দর করে আমি সব মান পেয়ে গেছি। আর আর এর মান তো আমরা জানি। ওকে, এবার দেখো সূত্রটা কি ছিল? W equals to M R T ln V initial to V final। এবার মানটা ড্রপ করে দাও। N এর মান কত আমাদের? 4 মোল। আর এর মান হচ্ছে 8.31 ইনটু T এর মান হচ্ছে 400 ইনটু ln V ইনিশিয়ালে ছিল V1 আর ফাইনালে হয়ে গেছে 2V1। V1 কাটা। তাহলে ইকুয়েশন করো বাকিটা নিজের মতন করে। 400 ইনটু ln 2। ইকুয়েশন করে দেখো আমাদের आंसर চলে আসবে 9216। 9216। ওকে, আশা করি এটাই আসবে आंसर। 9216। হ্যাঁ, জুল। তাহলে আমরা সমস্ত প্রক্রিয়া করে এবং সমস্ত প্রক্রিয়ার একটা কাজ কিভাবে করতে হয় সেটা একটা প্যাটার্নও আমরা করে ফেললাম। আচ্ছা, এবার চলে আসি সমস্ত প্রক্রিয়ার পর রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে। ঠিক আছে, আচ্ছা আজকে জুমে প্রচন্ড পরিমাণ বিরক্ত হয়ে গেছে আসলে। এবার আসি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া চলে আসো। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের সূত্রটা কি হবে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে কৃত কাজটা আমাদের হয় W equals to, সেটা বের করার সূত্র হচ্ছে NR gamma minus 1 T initial minus T final। তো আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে তাপের আদান প্রদান ঘটে না, কিন্তু তাপমাত্রার পরিবর্তন যে ঘটবে না সেটা কিন্তু বলে নাই। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অবশ্যই তাপমাত্রার পরিবর্তন ঘটে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন ঘটে, তবে তাপের আদান প্রদান হয় না। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হবে না, তবে তাপমাত্রার পরিবর্তন ঘটবে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে তাপের আদান প্রদান হবে না, তবে অবশ্যই তাপমাত্রার পরিবর্তন ঘটবে। ওকে, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্রটা কি ছিল? NR গামা মাইনাস 1। তো আমরা তো জানি N কি, আমি তো আগেই বলেছি। আর তো জানি, গামাও বলেছি 1, এটা তো সূত্র। আর T ইনিশিয়াল মানে আগে যে তাপমাত্রাটা ছিল, TF মানে হচ্ছে শেষ যে তাপমাত্রাটা, অর্থাৎ T ইনিশিয়াল হচ্ছে আগের টেম্পারেচার মানে পূর্বে যেটা ছিল, আর T ফাইনাল মানে হচ্ছে শেষ। তাহলে আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার আমি মুছে ফেলছি। একটা ম্যাথ প্যাটার্ন তোমাদেরকে আমি দেখিয়ে দিব এই রুদ্ধতাপীয় প্রসেস থেকে। ঠিক আছে, আচ্ছা চলে আসো রুদ্ধতাপীয় প্রসেসের একটা ম্যাথ প্যাটার্নে। ওকে, 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কোনো নির্দিষ্ট পরিমাণ শুষ্ক বায়ু। ওকে, তাহলে প্রশ্নটা লিখে ফেলি। 16 ডিগ্রি সেলসিয়াস, 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কোনো নির্দিষ্ট পরিমাণ শুষ্ক বায়ু, কোনো নির্দিষ্ট পরিমাণ শুষ্ক বায়ু, শুষ্ক বায়ু হঠাৎ প্রসারিত হয়ে, হঠাৎ
প্রসারিত হয়ে দ্বিগুণ, হঠাৎ প্রসারিত হয়ে দ্বিগুণ আয়তন লাভ করে চূড়ান্ত তাপমাত্রা। ওকে, তাহলে এটা আমরা করব। আর এটা হচ্ছে আমাদের কুয়েট 15-16 প্রশ্ন। তাহলে আমরা একটা প্রশ্ন পেলাম, এটা হচ্ছে আমাদের কুয়েট 15-16 সেশনের প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা আমরা একটু দেখি। দেখো, 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কোনো নির্দিষ্ট পরিমাণ শুষ্ক বায়ু হঠাৎ প্রসারিত হয়ে দ্বিগুণ আয়তন লাভ করে। আমাকে চূড়ান্ত তাপমাত্রা বের করতে হবে। হঠাৎ, তাহলে এখানে প্রথম মার্কিং হচ্ছে হঠাৎ। তো সমস্ত যেরকম আস্তে ছিল, ধীরে ছিল, আর রুদ্রতাপীয় হচ্ছে হঠাৎ, দ্রুত। তাহলে রুদ্রতাপীয় চেনার আরেকটা উপায় হচ্ছে এটা হঠাৎ হবে এবং এটা দ্রুত হবে। এই মার্কিং পয়েন্টগুলো দেখলে তুমি বুঝে যাবে এটা রুদ্রতাপীয় প্রক্রিয়া। গত প্রশ্নে যেরকম বলেছিল সমস্ত প্রক্রিয়া কিন্তু বলে নাই, এখানে হঠাৎ দেখে আমি বুঝে গেছি এটা রুদ্রতাপীয় প্রক্রিয়া। ওকে, তাহলে দেখো হঠাৎ অর্থাৎ রুদ্রতাপীয় প্রক্রিয়া 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে আমি লিখে ফেলি T1 ইকুয়ালস টু ছিল, T1 মানে হচ্ছে ইনিশিয়াল, হ্যাঁ, আগে ছিল 16 ডিগ্রি সেলসিয়াস। এটাকে তুমি কনভার্ট করে ফেলো, 16 যোগ 272 কত হয়? 6 7 8 9, 7 1 8 থাকে 2, 289 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, হঠাৎ প্রসারিত হয়ে দ্বিগুণ আয়তন হয়ে গেছে। তাহলে আয়তনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগে যা ছিল এখন তার দ্বিগুণ হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, ওকে, চূড়ান্ত তাপমাত্রা কত? ওকে, ঠিক আছে, অর্থাৎ টি ফাইনাল বের করতে হবে। আমাকে কিন্তু আর কিছু দেয় নাই। তো আমরা যে সূত্রটা জানি W ইকুয়ালস টু, সেটা হচ্ছে ANR গামা মাইনাস 1, হ্যাঁ, গামা মাইনাস 1। আচ্ছা, তারপর বলা হয়েছে টি, আমরা জানি টি ইনিশিয়াল মাইনাস টি ফাইনাল। তো আমি সূত্রটা তোমাদেরকে এইভাবে শিখিয়েছি যে NR ডিভাইডেড বাই গামা মাইনাস 1। আচ্ছা, আমি এখানে একটা কথা বলি, অনেক সময় বইয়ের মধ্যে 1 মাইনাস গামা লিখে, আর 1 মাইনাস গামা যদি লিখে এটা TF মাইনাস TI লিখে, হ্যাঁ। তো তুমি আমার সূত্রটা ফলো করলে আমার পুরো প্যাটার্নটাই ফলো করবে। NR ডিভাইডেড বাই গামা মাইনাস 1, টি ইনিশিয়াল মাইনাস টি ফাইনাল। এবার দেখো স্যার, আমি n এর মান জানি না, কিন্তু n এর মান না বলে আমাকে বলছে শুষ্ক বায়ু। শুষ্ক বায়ু মানে কি? যৌগিক গ্যাস না? এখানে সব রকমের গ্যাস আছে। তো আমি কিন্তু বলেছিলাম এক পরমাণুর জন্য গামা হচ্ছে 1.67, হ্যাঁ, দ্বিপরমাণুর জন্য হচ্ছে 1.4, আর বহু পরমাণু হলে 1.33। এবার মাথায় ঢুকছে? তাহলে শুষ্ক বলার সাথে সাথে কিন্তু আমি বুঝে গেছি এটা বহু পরমাণু আমাকে মিন করছে, অর্থাৎ এই ক্ষেত্রে গামার মান হচ্ছে 1.33। তাহলে আমি গামাটাও নোট করে ফেলি 1.33। ওকে, তাহলে দেখো আমি n পেয়েছি, n পাই নাই, হ্যাঁ, আমাকে কিন্তু এখানে বলে নাই। আচ্ছা, আমাকে যদি কিছু না বলে, আমাকে যদি কোনো কিছু না বলে, তাহলে আমি n এর মান কত ধরবো? ওকে, আচ্ছা, তো আমাকে এখানে তো চূড়ান্ত তাপমাত্রা বলছে, সরি আমি কৃতকাজের সূত্র দিয়ে কেন করতেছি। আচ্ছা, যাই হোক, আমার এটার প্রয়োজন নাই, আমাকে চূড়ান্ত তাপমাত্রা বলছে, আমি এটা দিয়ে বের করবো। ওকে, আচ্ছা দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের টি ইনিশিয়াল টেম্পারেচার আর এটা হচ্ছে টি ফাইনাল টেম্পারেচার। এগুলো লিখে ফেলছি যেহেতু হঠাৎ বলছে তাই এটা। ওকে, তো এখানে কৃতকাজ বলে না, আমি ব্যাপারটা খেয়াল করি না, এখন খেয়াল করলাম কৃতকাজ বলে নাই, যার কারণে আমাদের আসলে এই অঙ্কের মধ্যে এই জিনিসটা লাগছে না। তো আসো এবার তোমাকে যে সূত্রটা শিখাইছি, এখানে টি এবং আয়তন দিয়ে কথা হবে। তোমাকে কিন্তু এখানে একটা কথা বলছে যে শুষ্ক বায়ু হঠাৎ প্রসারিত হয়ে দ্বিগুণ আয়তন লাভ করে, অর্থাৎ ভি ইনিশিয়াল ছিল মনে করো ভি, মানে আগে ছিল ভি, আর ভি ফাইনাল এখন হয়ে গেছে 2b, কারণ তোমাকে বলছে দ্বিগুণ আয়তন লাভ করে। ওকে, তাহলে সবগুলো তুমি পেয়ে গেছো। টি ইনিশিয়াল কত ছিল? 289, আর ফাইনালি কত হয়েছে তুমি জানো না। আয়তন আগে ভি ছিল, এখন হয়ে গেছে 2b। তাহলে তুমি টি পেয়েছো, টিএফ পেয়েছো, ভিআই পেয়েছো, ভিএফ পেয়েছো। তাহলে এই মানগুলো তুমি পেয়েছো। আর গামার মান হচ্ছে আমরা তো বের করেছি 1.33, এটা প্রয়োজন আছে। ঠিক আছে, সূত্রটা কি? ওই যে তোমাদেরকে তিনটা সূত্র দিয়েছিলাম। তো আমি যদি লিখি টিএফ ভিএফ ইকুয়ালস টু টিআই ভিআই, গামা মাইনাস 1 গামা মাইনাস 1, মনে পড়ে সূত্রটা? অর্থাৎ টি2 ভি2 গামা মাইনাস 1, টি1 ভি1 গামা মাইনাস 1। আমি এটা দিয়ে বোঝাচ্ছি আর কি। তো এখান থেকে যদি আমি টিএফ কে রেখে দেই, ভিএফ কে যদি এটা নিচে ফেলে দেই, তাহলে থাকে টিআই ভিআই ডিভাইডেড বাই ভিএফ গামা মাইনাস 1। এবার বাকিটা নিজের মতন ইকুয়েশন করো। 289, ভিআই এর মান হচ্ছে আমাদের ভি, আর এটার মান হচ্ছে 2v, আর গামা হচ্ছে 1.33 মাইনাস 1, ভি কাটা, এখানে থাকে 1/2। এবার ইকুয়েশন করো 289, এটাকে লিখতে পারো 0.5, আর এখানে থাকে 0.33। ইকুয়েশন করলে কত হয়? ইকুয়েশন করলে আমাদের আনসার আসবে
53.98 minus 53.98, okay, minus 53.98, এটা আসতে পারে দেখো, বা কাছাকাছি অ্যান্সার আসতে পারে। আচ্ছা যাই হোক, তো এটাই হচ্ছে আমাদের মূল ম্যাথ, অর্থাৎ দ্রুততাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যে ম্যাথগুলো সেগুলো আমরা কিভাবে করব। আচ্ছা, তো আমি আজকে সমষ্ণ এবং দ্রুততাপীয় ম্যাথ নিয়ে দুটো প্যাটার্ন আলাদা করে পড়িয়ে দিয়েছি। আমি দ্রুততাপীয় আরেকটা প্যাটার্ন দেখাতে পারি কিনা দেখি। যেমন এখানে আরেকটা প্রশ্ন আছে, একটি মোটর গাড়ির টায়ার, হ্যাঁ, একটি মোটর গাড়ির টায়ার 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 2 বায়ুমণ্ডলীয় চাপে আছে। টায়ারটি হঠাৎ ফেটে যায়, তবে চূড়ান্ত তাপমাত্রা কত? ওকে, তো প্রশ্ন হচ্ছে একটি মোটর গাড়ির টায়ার, একটি মোটর গাড়ির টায়ার একটি মোটর গাড়ির টায়ার 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 2 বায়ুমণ্ডলীয় চাপে আছে, 2 atm এ আছে। বায়ুমণ্ডলীয় চাপ মানে হচ্ছে অ্যাটমসফিয়ার চাপ লিখে দিয়েছে। হঠাৎ টায়ারটি ফেটে যায়, হঠাৎ যদি টায়ার ফেটে যায় তবে, হঠাৎ যদি টায়ার ফেটে যায় তবে চূড়ান্ত তাপমাত্রা কত? চূড়ান্ত তাপমাত্রা কত? আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমি হঠাৎ বানানটা মনে হয় একটু আগে করার সময় ভুল লিখেছিলাম। আচ্ছা দেখো, একটি মোটর গাড়ির টায়ার 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এতটা আছে। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে তাহলে আমাদের ইনিশিয়াল 27 ডিগ্রি সেলসিয়াস, এটার সাথে 273 যোগ 27 করে ফেলো, তাহলে আমার চলে আসে 300 কেলভিন। ঠিক আছে, ওকে, 2 অ্যাটমসফিয়ার আছে, তাহলে আমার পি ইনিশিয়াল হচ্ছে 2 atm অ্যাটমসফিয়ার। এটাকে ভাঙতে হবে, 2 into 1.013 into 10 to the power 5 নিউটন মিটার টু দি পাওয়ার -2। ঠিক আছে, এটাকে অবশ্যই ভেঙে দিতে হবে। ওকে, আচ্ছা, হঠাৎ টায়ারটি ফেটে যায়। আচ্ছা, হঠাৎ টায়ারটি ফেটে যায় তবে চূড়ান্ত তাপমাত্রা কত? আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি আমি, আমাকে কিন্তু বলছে যে মণ্ডলে চাপে আছে, হঠাৎ যদি টায়ারটি ফেটে যায়, ওকে, তো এখানে একটা জিনিস হচ্ছে, আমার থেকে আমি চাইলে 2 অ্যাটমসফিয়ার যেটা আছে সেই 2 অ্যাটমসফিয়ার ব্যাপারটাকে না ভাঙলেও হয়। তবে 2 অ্যাটমসফিয়ারকে না ভাঙে কিভাবে করবো দেখাচ্ছি আমি। দেখো, এখানে আমাকে প্রথমে বলা হয়েছে যে একটি মোটর গাড়ির টায়ার 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ওকে ঠিক আছে, আমি লিখছি 300 কেলভিন, এরপরে আমি লিখছি 2 অ্যাটমসফিয়ার আছে। এবার টায়ারটা ফেটে গেছে, দেখো এটা একটা টায়ার, হ্যাঁ, এটা একটা টায়ার। এই টায়ারের ভেতরে যেটা ছিল, এই টায়ারের ভেতরে ধরো এই টায়ারটার ভেতরে 2 অ্যাটমসফিয়ার চাপ ছিল, কিন্তু স্যার টায়ারটা যদি ফেটে যায়, বাইরে তো আমরা জানি 1 বায়ুমণ্ডলীয় চাপ, তাহলে টায়ারটা যদি ফেটে যায় মানে ভেঙে যায়, তাহলে অবশ্যই টায়ারটা ভেঙে গিয়ে 2 অ্যাটমসফিয়ার আর থাকবে না, তখন টায়ারটার ভেতরে টেতরে সব জায়গায় হয়ে যাবে 1 অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে আমরা বুঝতে পারছি, এখানে কিন্তু একটা জিনিস ক্লিয়ার করা নেই, আমাকে বলছে যে হঠাৎ টায়ার ফেটে যায়, তো আমরা বুঝতে পারছি যে টায়ারটা 2 অ্যাটমসফিয়ারে ছিল, ঠাস করে টায়ারটা যখন ফেটে গেছে তখন এটা বায়ুমণ্ডলীয় চাপের সাথে অ্যাডজাস্টমেন্ট অবস্থায় চলে আসছে, অর্থাৎ টায়ার ফেটে যাওয়ার পরে টায়ারের ভেতরে যে চাপটা তৈরি হয়েছে অর্থাৎ পি ফাইনাল, সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এই অংশটুকু যদি বুঝতে কারো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবার একটু তোমাদেরকে বলি, ধরো একটা গাড়ির টায়ার, টায়ারের ভেতরে 2 অ্যাটমসফিয়ার ছিল, আর আমরা তো জানি বাইরে 1 অ্যাটমসফিয়ার। টায়ারটা ফেটে গেছে, ফেটে যাওয়ার কারণে ভেতরে আর বাইরে দুই জায়গায় চাপ সমান হয়ে গেছে, অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার হয়ে গেছে। তাহলে আগে ছিল 2 অ্যাটমসফিয়ার, এখন হয়ে গেছে 1 অ্যাটমসফিয়ার। শেষ। তাহলে আমরা টি ইনিশিয়ালও বের করে ফেললাম, এটাও বের করে ফেললাম। এবার চলে আসো, আমার থেকে বের করতে হবে চূড়ান্ত তাপমাত্রা, অর্থাৎ টি ফাইনাল ইকুয়ালস টু হোয়াট, হ্যাঁ, আর টায়ারের ভিতরে যে গ্যাসটা থাকে গামা, সেই গ্যাসের মানটা আমরা জানি বহু পরমাণু, অর্থাৎ 1.33।
এবার বাকি সূত্রটা তোমরা বলে ফেলো, টি ফাইনাল 1 মাইনাস গামা বাই গামা ইকুয়ালস টু টি ইনিশিয়াল 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটা দিয়ে তোমরা এই ম্যাথটুকু করে ফেলবে, করে আমাকে টিএফ এর মানটা বের করে দেখাবে। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ওকে, আচ্ছা, টি ফাইনাল ইকুয়ালস টু 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। আচ্ছা, এটা একটু চেঞ্জ হবে, গামা মাইনাস 1 ডিভাইডেড বাই গামা হবে।